হ্যালো স্টুডেন্টস, আজকে একদম ছোট্ট পড়াশোনা হবে, মানে অল্প পড়াশোনা হবে, বেশি কিছু না, জাস্ট খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে এসছি এবং অবশ্যই সেটা বায়োলজি কোয়েশ্চেন, দেখতেই পাচ্ছ। তো তোমরা একটু রিভিশন করে নেবে, প্র্যাকটিসও হয়ে যাবে তার সাথে সাথে তোমাদের। তো চলো আর দেরি করব না, আমাদের আজকে যে ছোট ম্যারাথনটা তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে কিছু বায়োলজি কোয়েশ্চেন নিয়ে এসছি। তো শুরু করা যাক, আর দেরি না করে আমাদের প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলছে? হুইচ এসেনশিয়াল এলিমেন্ট ইন ইউজ সিনথেসিস অফ প্রোটিন অ্যান্ড আদার কম্পোনেন্টস ইন প্ল্যান্ট। অর্থাৎ এই যে উদ্ভিদ জগৎ বা উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি বলি, সেইখানে সিনথেসিসের জন্য উদ্ভিদের প্রোটিন এবং অন্যান্য যৌগগুলির সংশ্লেষণে কোন অপরিহার্য উপাদানটি ব্যবহার করা হয়? সংশ্লেষ কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, সংশ্লেষ। কারণ দেখো, সংশ্লেষের সময় যদি আমরা দেখি ম্যাগনেসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন বা পটাশিয়াম, এগুলো কি আমরা মৌলর মধ্যে ধরি। তো সেইখানে যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু যেই প্রোটিন এবং অন্যান্য যৌগগুলির সংশ্লেষে অপরিহার্য হিসাবে কিন্তু নাইট্রোজেনকেই ধরা হয়। সেটা কি হয়ে যাচ্ছে? নাইট্রোজেন। আমরা উদ্ভিদের ক্ষেত্রে শিম্বি গোত্রীয় উদ্ভিদে সেইখানে যে নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে, রাইজোবিয়াম যেই তার মাধ্যমে উদ্ভিদের যে মূলে নাইট্রোজেনের সংশ্লেষ হয়, আমরা নাইট্রোজেন চক্র অবধি দেখেছি। তো কি হয়ে যাবে? সেই সিনথেসিস বা সংশ্লেষের ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন হয়ে যাচ্ছে। চলো এবার আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলো, প্রশ্নটা কি বলছে? হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি। লার্জেস্ট গ্ল্যান্ড কিন্তু বলেছে, তার সাথে সাথে আরেকটা জিনিস আমরা জানবো। দেখো, আমরা বায়োলজিতে কি পড়েছি? একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটা দুটো জিনিস আমরা পড়েছি না? দুটো জিনিস পড়েছি। এক, সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, একবার বড় হয়ে যায় একবার ছোট হয়ে যায়। কি পড়েছি? অন্তঃক্ষরা, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, আরেকটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড। সেইখানে যখন আমরা দেখছি এখানে বলা হচ্ছে বৃহত্তম গ্রন্থি, সেই গ্রন্থিটা কি হতে পারে? সেই গ্রন্থিটা কি হতে পারে? কর্মগ্রন্থি, যকৃৎ, স্তনগ্রন্থি নাকি খাদ্যনালী? যদি সেই গ্রন্থি হিসাবে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যকৃৎ কিন্তু শরীরের বৃহত্তম গ্রন্থি এবং এটিকে পাচন তন্ত্রের সহায়ক, অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, সেই ডাইজেস্টিভ সিস্টেমের কিন্তু মানে হেড যাকে বলি আমরা, সেটাকে বলা হয়। তাহলে কি বললাম? যে অগ্নাশয় কিন্তু যকৃৎ কিন্তু হয়ে যাচ্ছে, যকৃৎ যেটাকে আমরা বলবো বৃহত্তম গ্রন্থি, এবং এই অগ্নাশয় যে দুটো বললাম না, অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি, তার মিক্স গ্ল্যান্ড কিন্তু কাকে বলা হয় বলো তো? এটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, অবশ্যই কিন্তু জানাবে। এটা পেটের ডান দিকে থাকে এবং তোমার হচ্ছে গিয়ে যকৃৎ কোষের যে কোনো ধরনের আঘাতের প্রতিক্রিয়া পুনরুৎপাদন করতে সাহায্য করে। তো মোটামুটি আমরা জানলাম যে বৃহত্তম গ্রন্থি হচ্ছে কি, সেটা হয়ে যাচ্ছে বৃহত্তম গ্ল্যান্ড শরীরের মধ্যে, হিউম্যান বডি, অবশ্যই কিন্তু হিউম্যান বডি। আর তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে মিশ্র গ্রন্থি, অর্থাৎ তার মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্যও দেখা যায় এবং বহিঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্যও দেখতে পাওয়া যায়। মিশ্র গ্রন্থি কি হবে সেটা তোমরা কমেন্টে জানাবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্ন কি বলছে? বেরিবেরি ইজ এ ডিজিজ কজড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। বেরিবেরি রোগটি কিসের অভাবে হয়ে থাকে? বেরিবেরি রোগটি কিসের অভাবে হয়ে থাকে? ভিটামিন বি1, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ডি। আমরা যখনই ভিটামিন পড়ি একটা কি জানি, দুটো ভাগ রয়েছে, দুটো ভাগ আমরা দেখতে পাই। একটা কি দেখি? একটা হচ্ছে জলে দ্রবণীয়, একটা হচ্ছে জলে দ্রবণীয়, আরেকটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয়, তাই তো?
জলে দ্রবণীয় ভিটামিন এবং ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের সংখ্যা খুবই কম থাকে, যেগুলোর মধ্যে আমরা কি জানি যে কার্বোহাইড্রেট তোমার হচ্ছে কি এডিকে কিরা বলে থাকে অনেকে, যেভাবে হোক মনে রাখে, সেটা ফ্যাটে দ্রবণীয়। বাকি ভিটামিন সি, ভিটামিন এ এবং বি এর যে সমস্ত কম্পোনেন্টগুলো থাকে সেইগুলো কিন্তু জলে দ্রবণীয় ভিটামিনে হয়ে যাচ্ছে। তো এখানে বেরি কোন রোগের বেরি রোগটা কিন্তু হয়ে যাচ্ছে ভিটামিন B1, B12, সেই রকম বহু রেঞ্জ কিন্তু ভিটামিন বি এর রয়েছে। তো এই ভিটামিন B1 এর অভাবে যদি আমরা দেখতে পাই যে বেরি রোগ হয়েছে। আবার অনেক সময় পরীক্ষায় কি দেয় বলো তো, ভিটামিনের রাসায়নিক নাম, যেটা বলা হয় যে ভিটামিনের রাসায়নিক নাম কি হবে, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি ভিটামিন সি, তার নাম কি হয় বলো তো, ভিটামিন সি কে দেখি অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। আর যার অভাবজনিত রোগ যদি দেখি, যার অভাবে কোন রোগ হতে পারে, স্কারভি। যার অভাবে কি হতে পারে, স্কারভি রোগ কিন্তু দেখতে পাওয়া যায়। ভিটামিন সি এর কথা বললাম, ঠিক আছে, ভিটামিন সি এর কথা বললাম। যদি ভিটামিন ডি থাকো তাহলে কিন্তু ক্যালসিফেরলও বলা হয়। আর তারপরে রয়েছে তোমাদের জন্য যেটা প্রশ্ন করে দেবো, আর ভিটামিন ই এখানে নেই, ভিটামিন ই যেটাকে আমরা বলি টোকোফেরল, বাংলায় লিখে দিচ্ছি, ভিটামিন ই যাকে আমরা বলি টোকোফেরল, ঠিক আছে। ভিটামিন ই কে বলা হয় কিন্তু টোকোফেরল, যার অভাবে কিন্তু স্নায়ু এবং পেশির ক্ষতি হতে পারে। ভিটামিন ই অনেকেই জানো, এবং তার সাথে সাথে গ্লোয়িং ভিটামিন বলা হয়, ভিটামিন ইর ক্যাপসুল খেতে হবে, এইসব। তো বেরি রোগ দেখতে পাচ্ছ, যেটা কিন্তু ভিটামিন B1 এর অভাবজনিত কারণে হয়ে থাকে, ঠিক আছে। এবং কার্বোহাইড্রেট সঠিকভাবে যদি ব্যবহার না করা হয়, এটি আমাদের শরীরের জন্য কিন্তু অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। চলো পরবর্তী প্রশ্ন, দ্য কেস অফ হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ রোগের কারণ কি? দেখো, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস ডি, এরকম বিভিন্ন টাইপ কিন্তু হেপাটাইটিস রোগের হয়ে থাকে। বিভিন্ন রোগের মানে এই হেপাটাইটিসের বিভিন্ন টাইপ হয়ে থাকে। আর এটা কি ধরনের ডিজিজ, এবং তার সাথে সাথে আমরা দেখব যে কিছু ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট, ছোট্ট করে দেখে নেব যে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট, আর কিছু দেখব আমরা প্রোটোজোয়া, যা প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগ। ছোট্ট করে আমরা দেখে নেব, এখানে রোগটা লিখেছি, সৃষ্ট রোগ। আচ্ছা, এখানে যদি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন যদি দেখি, হেপাটাইটিস এ কিন্তু ভাইরাস জনিত রোগ। হেপাটাইটিস এ কিন্তু হয়ে যাচ্ছে ভাইরাস জনিত রোগ, এবং সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা। ভাইরাসটার নামও কিন্তু হেপাটাইটিস এ, ঠিক আছে। আচ্ছা, এই হেপাটাইটিস এ ভাইরাস কিন্তু HAV, যেটাকে বলা হয় দূষিত খাবার, দূষিত জল পান করার মাধ্যমে হয়ে থাকে, এবং এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি দ্বারাও কিন্তু এটি সৃষ্টি হতে পারে। হেপাটাইটিস এ এবং সি যদি দীর্ঘদিন, ওই যে বললাম হেপাটাইটিসের বিভিন্ন ভাগ রয়েছে, সেই হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি যদি দীর্ঘ সময় ধরে কোনো বডিতে থেকে যায়, সেই ক্ষেত্রে সেই ব্যক্তির ক্ষেত্রেও এই রোগটি দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার আমি এখানে হেডিং করেছি ব্যাকটেরিয়া দ্বারা কিছু সৃষ্ট রোগ। তার মধ্যে কি পড়বে বলতো, যক্ষা, টিটেনাস, নিউমোনিয়া, একদম ফেমাস। যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যক্ষা, তারপরে হচ্ছে তোমার টিটেনাস, তারপরে আমরা দেখতে পাবো হচ্ছে কি যক্ষা, টিটেনাস, নিউমোনিয়া,
এগুলো হচ্ছে ফেমাস ফেমাস রোগ, যেগুলো কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়, যেগুলো কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়। ঠিক আছে। আর তাছাড়াও অ্যানথ্রাক্সও হতে পারে। কলেরা আরেকটা ফেমাস, যক্ষা, তারপরে কলেরা, এগুলো কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনে বা ব্যাকটেরিয়া জনিত কারণে হয়। এবার চলে এসো প্রোটোজোয়া। প্রোটোজোয়া বা অদ্যপ্রাণী যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কি ডায়রিয়া, তারপরে তোমার হচ্ছে ট্রাইপ্যানিওসিস, তারপরে বিশেষ করে ডায়রিয়া, তারপরে সিকেল সেল অ্যানিমিয়া। ধর বাবা, এটা সাংঘাতিক একটা সমস্যা, মানে নামে যতটা না ছোট হয় বাট পেশেন্টের কিন্তু প্রচন্ড পরিমাণে এফেক্ট হয়। ঠিক আছে। তারপরে হচ্ছে লেস, তো এইগুলো মোটামুটি আমরা দেখতে পাই কি ব্যাকটেরিয়াল জনিত কারণে রোগ, এবং কিছু হচ্ছে প্রোটোজোয়া বা অদ্যপ্রাণী জনিত রোগ। চলো সেটা কি দেখলাম আমরা, ভাইরাস জনিত রোগ হচ্ছে হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ। চলো পরবর্তী প্রশ্ন, ব্লাড ইজ এ টাইপ অফ ড্যাশ টিস্যু। এটা তোমাদেরকে বহুবার করিয়েছি এবং বহু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসছে। রক্ত কি ধরনের কলা? রক্ত হচ্ছে, যদি আমরা কলার কিছু ভাগ দেখি বা টিস্যু, অ্যানিমেল টিস্যু, অবশ্যই রক্তর যদি ভাগ দেখি, আমরা যদি দেখি প্রাণী কলা, এটা কিন্তু খাওয়ার কলা নয় গো, এটা হচ্ছে প্রাণী কলা বা এনিমেল টিস্যু। সেই এনিমেল টিস্যুর মধ্যে আমরা 4 রকমের ভাগ দেখতে পাই। একটা হচ্ছে কি যোজক কলা বা সংযোজক কলা, আবরণী কলা, পেশি কলা এবং স্নায়ু কলা। কি কি বললাম? একটা হচ্ছে যোজক কলা, একটা হচ্ছে যোজক কলা, দেন হচ্ছে তোমার পেশি কলা বা মাসেল টিস্যু বলা হয়, পেশি কলা, পেশি কলা, তারপরে রয়েছে তোমার স্নায়ু কলা, লাস্টে ওটা আমি পাঠিয়ে দিলাম, আবরণীকে লাস্টে পাঠিয়ে দিয়েছি, এবং যেটা হচ্ছে আরেকটা আবরণী কলা। ঠিক আছে। এই কটা ভাগ প্রাণীদের যে সমস্ত অ্যানিমেল টিস্যু তার কিন্তু 4টে ভাগ দেখতে পাওয়া যায়, এবং তার মধ্যে ব্লাড কিন্তু পড়ে কোথায়? যোজক কলা বা কানেকটিভ টিস্যু। যোজক কলা বা কানেকটিভ টিস্যুর মধ্যে করা হয়। এটি টেন্ডন, লিগামেন্ট, তরুণাস্থি এবং হাড়, এই সমস্ত কিছু, এগুলো ছাড়াও কি কি বললাম, টেন্ডন, লিগামেন্ট, তরুণাস্থি, হাড়, এই সমস্ত কিছু কিন্তু এই সংযোজী কলার মধ্যেই পড়বে, এই সংযোজী কলার মধ্যে পড়বে। ঠিক আছে। আর আবরণী কলা যেমন প্রজননতন্ত্র, তারপর পাচকতন্ত্রের অভ্যন্তরীণ যে গঠন সেগুলো রয়েছে। পেশি কলার মধ্যে আমাদের কঙ্কাল পেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি থাকতে পারে। স্নায়ু কলার মধ্যে কিন্তু আমাদের মস্তিষ্ক, মেরুদণ্ড, স্নায়ুর বিভিন্ন যে কার্যক্রমগুলো দেখতে আমরা পাই, সেগুলোকে কে নিয়ন্ত্রণ করে? এই স্নায়ু কলা কিন্তু নিয়ন্ত্রণ করছে। তাহলে কি হয়ে গেল? আমি এখানে কোথায় দাগ দিলাম? না, ঠিকঠাকই দাগ দিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন, হোয়াট হেল্পস ইন ফুড ডাইজেশন? খাদ্য হজমে কোনটি সাহায্য করে বা সাহায্য করে কোনটি? আমরা যে খাবার দাবার খাচ্ছি, কার্বন, হিলিয়াম, অক্সিজেন নাকি মুখ নিঃসৃত লালা? এখানে অপশন এলিমিনেট করে তো প্রথমেই তোমরা বুঝতেই পারছো যে কি হতে পারে, যে আমাদের যে মুখের খাবারটা আমরা খাচ্ছি সেটাকে কে করতে পারে। বিশেষ করে আমাদের প্রথমত কার্বন, কার্বন তো নিজে ডাইজেস্ট হবে, বা শর্করা, কার্বোহাইড্রেট, সে নিজে ডাইজেস্ট হবে কিন্তু কাউকে করবে না। হিলিয়াম তো কোনো মতেই হবে না। আর অক্সিজেন কোনো প্রশ্নই ওঠে না। এখানে অক্সিজেন কোথা থেকে আসবে? সেটা হচ্ছে স্যালাইভা, যা মুখ নিঃসৃত লালা। যখনই আমরা কোনো একটা খাবার মুখের মধ্যে নিচ্ছি, সেই খাবারটা চেবাচ্ছি, চর্বণের সময় কিন্তু কি সেই লালাটা নিঃসৃত হচ্ছে এবং খাবারটাকে মন্দে পরিণত করছে। খাবারের পার্টিকেলগুলোকে দাঁত যেমন ছোট ছোট করে কেটে দিচ্ছে, এবং লালাতে উপস্থিত থাকে হচ্ছে শ্লেষ্মা, থাকে রক্তকণিকা, এপিথেলিয়াল কোষ, এনজাইম, এবং সব থেকে বেশি লালা নিঃসৃত মানে মুখ নিঃসৃত লালার মধ্যে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে কি থাকে? এনজাইম। এনজাইম উৎসেচক, এনজাইম বা উৎসেচক থাকে,
টাইরিন, যেটা কিন্তু আমাদের কি খাবার হজমে বেশি মানে খাবার হজমে সাহায্য করছে, বেশি আর কম কি খাবার হজমে সাহায্য করছে। চলো পরবর্তী প্রশ্ন। সিউডোপোডিয়ার সিউডোপোডিয়ায় আঙুলের মতো বর্ধিত অংশটিকে কি বলে? সিউডোপোডিয়া মানে ছদ্মপ্রাণী আমরা বলতে পারি, যে নিমেষে নিমেষে একটু নিজেদের বডি স্ট্রাকচার গুলোকে চেঞ্জ করে ফেলে। অ্যামিবা, প্যারামিসিয়াম, কেঁচো, হাইড্রা, বলো কি বলা হয় যাদের সিউডোপোডিয়া আঙুলের মতো বর্ধিত অংশটি দেখা যায়? এখানে পুরো প্রশ্নটা মানে সিউডোপোডিয়ায় আঙুলের মতো অংশ দেখতে পাওয়া যায় কোন প্রাণীতে, প্রশ্নটা এটা হবে। অ্যামিবা রয়েছে, প্যারামিসিয়াম, কেঁচো নাকি হাইড্রা? এবং তার মধ্যে যদি তোমাদের প্রথমেই একটা লিংক দিই, আমি বলবো এককোষী প্রাণী। এককোষী প্রাণী কি হতে পারে আমরা প্রত্যেকেই জানি, সেটা কি হয়ে যাবে? অ্যামিবা। আমরা কি বলি? আর এই অ্যামিবাতে কিন্তু সিউডোপোডিয়া দেখতে পাওয়া যায়। এক বচন সিউডোপোডিয়াম, যেটা হলো সাইটোপ্লাজম দিয়ে ভরা থাকে, অণুজীবের শরীরের একদম অস্থায়ী অবস্থা, শরীরের অস্থায়ী একটা বাহু সদৃশ। কি কি বললাম? এটা সাইটোপ্লাজম দিয়ে ভর্তি থাকে, এই যে সিউডোপোডিয়াম যেটা বললাম সাইটোপ্লাজম দিয়ে ভর্তি থাকে, শরীরের একটা অস্থায়ী অংশ, মানে সেটা কিন্তু পার্মানেন্ট নয়, একভাবে সেটা কিন্তু থাকে না। ঠিক আছে, ক্লিয়ার সবার? এবং এই যে সিউডোপোডিয়ামটা, এর আকৃতি কিন্তু চাইলে পরে সেই প্রাণীটি চেঞ্জ করতে পারে, ঠিক আছে? আর সিউডোপোডিয়া মানে এই জিনিসটা কেন দেখা যায়? বেসিক্যালি এটা শিকার ধরার জন্য, চলাফেরা, এবং আরেকটা কারণ যদি দেখি, শিকার ধরার জন্য কিন্তু মানে এই সিউডোপোডিয়া ব্যবহার করে থাকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যায়। এবং অ্যামিবা কোন ধরনের কোষ বিভাজন করে, এটা তোমরা কমেন্টে অ্যান্সার দেবে। চলো পরবর্তী প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য হিউম্যান আই? মানব চোখের কোনটি অংশ নয়? ককলিয়া, কর্নিয়া, সিলিয়ারি পেশি, আইরিশ? সব থেকে সহজ প্রশ্ন, কিন্তু এটাও অনেকে ভুল করে ফেলে। ঠিক আছে, বলে দিচ্ছি, এটা একটা ফাঁপা, ধরো বললাম এই অংশটা কেমন দেখতে, এটা হচ্ছে ফাঁপা সর্পিল আকার, এর ধরনটা বললাম। তাহলে প্রথমেই আমরা বুঝতেই পারছি যে পয়েন্টগুলো দেখে যে এটা কখনোই কার অংশ হতে পারে না, এটা আর যাই হোক চোখের অংশ কিন্তু হতে পারে না, এটা শ্রবণের জন্য গুরুত্বপূর্ণ, যেটা কি কানে থাকে। তাহলে কোনটা পার্ট নয় বলেছে, তাহলে কি হয়ে যাবে? ককলিয়া। বাকি কর্নিয়া, সিলিয়ারি পেশি এবং আইরিশ, যেটা কিন্তু একটা আদর্শ চোখের গঠনে অবস্থান করে। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে? মানব চোখের অংশ, হ্যাঁ এটা তো হয়ে গেল। পরবর্তী প্রশ্ন কি বলছে? ট্যাক্সোল কোন উদ্ভিদ থেকে আরোহণ করা হয়? ট্যাক্সোল কোন উদ্ভিদ থেকে আরোহণ করা হয়? পাইন, ইউ, চির নাকি নিম? পাইন, ইউ, চির নাকি নিম? এটা একটু অন্য নতুন প্রশ্ন লাগতে পারে তোমাদের, এটা কোনো একটা পরীক্ষায় ছিল। ঠিক আছে, সেটা হচ্ছে ইউ গাছের বাকল থেকে। ইউ গাছের বাকল থেকে কি পাওয়া যায়? এই ট্যাক্সেল কিন্তু পাওয়া যায় ইউ গাছের বাকল থেকে। ঠিক আছে, এবং প্রক্রিয়াটি হচ্ছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি রবার্ট হোল্টন দ্বারা উদ্ভাবন হয়েছিল। কে? ফ্লোরিডার একজন স্টেট ইউনিভার্সিটির রবার্ট হোল্টন। কে বললাম? রবার্ট হোল্টন, ফ্লোরিডার ইউনিভার্সিটির একজন প্রফেসর রবার্ট হোল্টনের দ্বারা এটা উদ্ভাবন হয়েছিল। চলো এই যে এই জিনিসটা, ঠিক আছে। চলো,
দ্য প্রিসলি ইন দ্য ফ্লাওয়ার ইজ, ফুলের গর্ভকেশর কি? আমি প্রত্যেককে বারবার করে বলি, যখন সবাই বায়োলজির জিনিসপত্র পড়বে তখন প্রত্যেকে কিন্তু কি করবে, ফুলের একটা আদর্শ ফুলের গঠনের যে সমস্ত ইংলিশ টার্মগুলো রয়েছে সেই প্রত্যেকটা ইংলিশ টার্ম কিন্তু প্রত্যেকে পড়বে, ঠিক আছে? তো কি কি বললাম, একটি পুং প্রজনন অঙ্গ, এটা এক লিঙ্গ একটি স্ত্রী প্রজনন অঙ্গ, এ মেল কি হতে পারে, ফুলের গর্ভকেশর। ফুলের গর্ভকেশর আমরা প্রত্যেকেই জানি, যেখানে গর্ভমুণ্ডে রেণু উৎপন্ন হয়, সেই রেণুগুলো থাকে, সেটা কি হয়ে যায়, একটা স্ত্রী প্রজনন অঙ্গ। পুং তো কখনোই হবে না। এ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ এ ফ্লাওয়ার, একটা উদ্ভিদের কি হয়, একটি স্ত্রী প্রজনন অঙ্গ, যাকে আমরা বলি কি, তোমার প্রিসলি বা ফুলের গর্ভকেশর, ঠিক আছে? এখানে গর্ভকেশরের কাজ কিছুই না, পরাগ গ্রহণ করা এবং বীজ উৎপাদন করা। কি কি বললাম, 1 নম্বর কাজ হচ্ছে পরাগ, ওই যে রেণু দিয়েই বললাম, পরাগ উৎপন্ন করা। আরেকটা কি কাজ করে, আরেকটা পরাগ উৎপন্ন করা ছাড়া আরেকটা কাজ কিন্তু কি বললাম, যে বীজ উৎপাদন করা। আরেকটা কি বললাম, বীজ উৎপাদন করা। এই দুটো কিন্তু কার কাজ, সেটা হচ্ছে প্রিসলি কাজ। চলো নেক্সট। চলো, which of the following is not classified under kingdom Animalia? নিচের কোনটি অ্যানিমেলিয়া শ্রেণীর অধীনে শ্রেণীবদ্ধ নয়? মেটাজোয়া, প্রোটোজোয়া, চেনোজোয়া, পিপিয়েন্স। কি হবে, কোনটি বলেছে অ্যানিমেলিয়া শ্রেণীর নয়, কোনটি অ্যানিমেলিয়া শ্রেণীর নয়, নয় বলেছে প্রশ্নটা, ঠিক আছে? সেটা কিন্তু এটা প্রোটোজোয়া হবে। প্রোটোজোয়া বা অদ্যপ্রাণী অ্যানিমেলিয়া শ্রেণীর মধ্যে কিন্তু পড়ছে না, ঠিক আছে? প্রোটোজোয়া প্রোটিস্টা শ্রেণী এবং উপশ্রেণী, এটা প্রোটিস্টা শ্রেণীর একটি উপশ্রেণী বলা হয়। প্রোটোজোয়া প্রোটিস্টার অন্তর্গত বলা হয়, প্রোটিস্টার অন্তর্গত, এটা প্রোটিস্টার অন্তর্গত হিসাবে কিন্তু বলা হয়, ঠিক আছে? চলো, What is the most likely to cause food poisoning? খাদ্য বিষক্রিয়া হওয়ার সবচেয়ে সম্ভাব্য ক্ষেত্র কোনটি? কোন ক্ষেত্রে? তোমরা এটা ভেবে ভেবে উত্তর দিতে পারো। এখন কিন্তু আজকাল পরীক্ষায় শুধু স্টেটমেন্ট বেস প্রশ্ন বললেই তোমাদের কিন্তু সেরকম প্রশ্ন আসছে না। এবছর পরীক্ষায় এমন প্রশ্ন দেখা গেছে যেটা তোমাকে তাৎক্ষণিক ভেবে উত্তর দিতে হচ্ছে। ইটিং ফুডস, অণুজীব দ্বারা নষ্ট খাবার, বাড়িতে রান্না করা খাবার খাওয়া, হিমায়িত খাবার খাওয়া, নাকি সংরক্ষণকারী উপাদান দেওয়া খাবার খাওয়া। বেসিক্যালি ফুড পয়জনিং কিন্তু হয় যেই খাবারের মধ্যে জীবাণু ঘটিত ব্যাপার স্যাপার মানে চলে আসে, আঢাকা কোনো খাবার, খোলা কোনো খাবার বা নোংরা হাতে ধরা কোনো খাবার, সেই ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। অণুজীব দ্বারা নষ্ট খাবার, অণুজীব দ্বারা নষ্ট খাবার, ঠিক আছে? চলো, Which of the following was the first antibiotic discovered by হচ্ছে আলেকজান্ডার? Which of the following was the first antibiotic discovered by the Alexander Fleming 1928? নিম্নলিখিতগুলির মধ্যে 1928 এ আলেকজান্ডার ফ্লেমিং দ্বারা প্রথম জীবাণুনাশক বা জীবাণুরোধক ওষুধ কে আবিষ্কার করেছিল? বলো, পেনিসিলিন, প্রোস্টোসিল, স্ট্রেপ্টোমাইসিন নাকি স্ট্রেপ্টোমাইসিলিন? এটা তোমরা প্রত্যেকেই জানবে, সেটা কি, সেটা হচ্ছে কি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। সালটা কিন্তু ওই জন্যই আমি দিয়ে দিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন, মানব বৃদ্ধি সহায়ক হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে? যেটা মানবের বৃদ্ধির ক্ষেত্রে, বৃদ্ধির বিকাশ কোন হরমোন দ্বারা গঠন হচ্ছে? সেটা হচ্ছে বলো, পোস্টেরিয়র লোব অফ পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র লোব অফ পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড নাকি অগ্নাশয়? কোনটা হবে? সেটা কিন্তু
পিটুইটারি গ্রন্থির সম্মুখ ভাগের অংশ, পিটুইটারি গ্রন্থির সম্মুখ ভাগের যে অংশটা, এবং পিটুইটারি গ্রন্থিকে কি বলেছি, বলা হয় কিন্তু মাস্টার গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড বলা হয়। আর হাইপোথ্যালামাসকে যদি বলি হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসকে কি বলা হয়, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কিন্তু বলা হয় কাকে, হাইপোথ্যালামাসকে। লাস্ট প্রশ্ন আমাদের, which of the following is not a part of the circulatory system, নিম্নলিখিত কোনটি সংবহন তন্ত্রের অংশ নয় বলেছে, অংশ নয়, সেটা বৃহদান্ত্র, রক্ত, হৃৎপিণ্ড নাকি ধমনী, কি হবে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে বৃহদান্ত্র। কারণ আমরা কি জানি, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ আমাদের পাচক বা পাচকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেমের অন্তর্গত রয়েছে আমাদের এই বৃহদান্ত। বাকি যা রয়েছে রক্ত, হৃৎপিণ্ড, ধমনী, শিরা, এই সমস্ত কিছু কিন্তু সংবহন তন্ত্রের অন্তর্গত। তো চলো তোমাদের এই 15টা প্রশ্ন করিয়ে দিলাম, ঠিক আছে, 15টা প্রশ্ন করিয়ে দিলাম, এবং অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। একটা ছোট্ট রিভিশন ছিল, 15টা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা পরীক্ষায় বহুবার করে এসছে, তাই তোমাদের করিয়ে দিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো না কোনো ক্লাসে। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, চলো।